চট্টগ্রামে আলোচিত মাহমুদ আক্তার মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পিবিআই। কাল সকালে তোলা হবে আদালতে। আমি এখন রওনা দিব, এখন গাড়ি পাইতেছি না, আমি ভুগতেছি। পুলিশের আটকে আবার টাকা দেওয়া না দিলে তাহলে যদি এই ধরনের বহুত ঝামেলা আছে। লং রোডের গাড়ি ছাড়ে না, ঢাকা সিটিতে গাড়ি ছাড়ছে, লস ছাড়ে না, তো সরকার তো এই দুইটা ছাড়িয়ে দিতে পারতো। ভোগান্তি মাথায় নিয়ে চলছে যাত্রা। বঙ্গবন্ধু সেতুতে দিনে 40,000 গাড়ি পারের রেকর্ড। দলদিয়ায় তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার। মৃত্যু ছাড়ালো 12,000 টিকা উৎপাদনে মস্কোর মতামত পেলেই চুক্তি। 5 কোটি ডোজ ক্রয়ে চীনের সাথে আলোচনা। কোয়াড ইস্যুতে আগ বাড়িয়ে কথা বলেছে বেইজিং। আমরা কি কাজ করবো না করবো সেটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে প্রতিপক্ষ বলে খোড়া চুক্তিতে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বাধার দাবি বিএনপির। বিদেশে ষড়যন্ত্রই ছিল লক্ষ্য, মন্তব্য তথ্যমন্ত্রীর। মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রায় বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ। প্রথম ট্রেন উড়াল পথে তোলা হবে আগস্টে। প্রস্তুত হচ্ছে পুরো রেলপথ। সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা নয়, হাইকোর্টের নির্দেশ। 1000 গাছ লাগানোর উদ্যোগ জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত 26। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের তীব্র নিন্দা, ক্ষোভ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক দেখিয়েছে পিবিআই। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক দেখানো হয়। এর আগে দুপুরে বাবুল আক্তারকে পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সহ উচ্চ পর্যায়ের এক দল কাজ করেন। চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দায়ের করা মিতু হত্যা মামলার বাদী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2016 সালের 5 জুন সকালে আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মিতুকে। করোনার বিধিনিষেধ আর পরিবহন সংকটের পরও থামছে না ঘরমুখো মানুষের যাত্রা। পথে পথে ভোগান্তির পর প্রাইভেট কার, মোটরসাইকেলে ঝুঁকিয়ে নিয়ে আসছে ফেরিঘাটগুলোতে। ফেরিতে উপচে পড়া ভিড়ে নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বালাই। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে প্লাটুনে তার ছিঁড়ে নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার হলেও চালক রয়েছে নিখোঁজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। চিত্র শিমুলিয়া ঘাটের দক্ষিণাঞ্চলমুখী হাজারো মানুষের চাপে কেউই মানছেন না সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ। সবার লক্ষ্য যে কোনোভাবে ফেরিতে ওঠা। মঙ্গলবার স্বাভাবিক ফেরি চলাচল থাকলেও যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। করোনা উপেক্ষা করে ছুটছেন প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ছোট ভাই বোন সবাই আছে, সবার সাথে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিব, এই জন্যই যাওয়া হচ্ছে এত রিস্ক নিয়ে। এই যতটা সম্ভব সাবধানতার সহিত বাড়িতে যাচ্ছি অনেকদিন পরে। বাবা মার দেখতে ইচ্ছা করছে তাই। ফেরি ছাড়া সবকিছু ছাড়া মানুষজন আসতেও দিতেছে, বাট তারা যে গণপরিবহন সেটা ছাড়তেছে না। একই চিত্র পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কিছুটা কমেছে যাত্রীদের দুর্ভোগ। এদিকে বেলা 11টায় দৌলতদিয়ায় ঝড় শুরু হলে ফেরিতে ওঠার সময় প্লাটুন ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে ডুবে যায়। মাইক্রোবাসটি দুপুরে উদ্ধার করা হলেও চালক এখনো নিখোঁজ রয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অনিশ্চয়তা নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ি ও গাজীপুরের চন্দ্রায় পরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। পরিবহন না পেয়ে অনেকেই ছুটছেন পায়ে হেঁটেই। জায়গায় গেলে যে আমরা যাওয়া ট্রান্সপোর্ট পাবো সেটা জানি না, নিরুদ্দেশ টাইপের বলতে পারি না আর কি। যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি,
হাইটা যাবো, গাড়ি নাই, গাড়ি থাকলে সে যাবো। কষ্ট হইলে যাবো, হাইটটা হইলে যাবো। হাইওয়ে পুলিশ বলছে বিধিনিষেধ থাকলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষের ঢল। চেকপোস্টে আমাদেরকে নামা দিচ্ছি এবং গাড়ি ড্রাইভারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, মামলা দিচ্ছি। শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণাঞ্চলেই নয়, চট্টগ্রাম, সিলেটের যাত্রীরাও বিভিন্ন রুটে বাড়ি যাচ্ছেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিকেলে এক পশলা বৃষ্টি ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। মানুষের দুর্ভোগের বাস্তব চিত্র দেখতে যুক্ত হচ্ছি লাবণীর সঙ্গে। এই মুহূর্তে তিনি রয়েছেন গাবতলীতে। লাবণী, গাবতলীতে এখন কি অবস্থা দেখছেন? সঞ্জিতা, যেটি বলছিলেন, আসলে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু বিকেল থেকেই হচ্ছিল, এখনো কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আর এই সব কিছু উপেক্ষা করে কিন্তু ঘরমুখী মানুষ আসলে ঈদ করতে ঢাকার বাইরে যাচ্ছেন। আর গাবতলী আপনি জানেন যে ঢাকার অন্যতম একটি, ঢাকা থেকে বের হওয়ার বা ঢাকায় প্রবেশ করার একটি প্রবেশ পথ। এখানে কিন্তু দীর্ঘ যানজট, এবং এই যানজটটি কিন্তু গাবতলী বাস স্ট্যান্ডের আরও আগে থেকে শুরু করে সাভার পর্যন্ত থেমে থেমে যে যানজট, এবং সব ধরনের গাড়ি কিন্তু চলছে, শুধুমাত্র দূরপাল্লার গাড়ি চলছে না, এবং অভ্যন্তরীণ রুটে যেসব গাড়ি আছে সেসব বাস থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মোটর সাইকেল থেকে শুরু করে আসলে সব ধরনের যানবাহনে মানুষ যে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে। এবং এখনও কিন্তু মানুষের ঢল আছে, এবং মানুষ বলছেন যে আসলে করোনা যদিও একটি ভয়ের কারণ, তবুও তারা বলছেন যে তারা আসলে ঢাকাতে থাকলেও যে নিরাপদ সেটি নয়, এই কারণেই তারা আসলে বাড়িতে যেতে চান। এবং আজকে তাদের অনেকেরই অফিস ছিল, অফিস শেষ করে তারা সব যেভাবে পাচ্ছেন সেভাবে যানবাহনগুলোতে উঠে তারা আসলে ঢাকার বাইরে যাচ্ছেন। এবং বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু বিভিন্ন ভাড়া নেওয়া হচ্ছে, এবং অভ্যন্তরীণ, বিশেষ করে অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো, এগুলো কিন্তু এখান থেকে অনেক বাসই খালি ছাড়ছে, এবং ব্রিজ পার হওয়ার পর কিন্তু তারা আসলে যাত্রীদের তুলছেন, এবং যে যেভাবে পাচ্ছেন সেভাবে ভাড়া নিচ্ছেন, এবং দ্বিগুণ ভাড়া, তিনগুণ ভাড়া দিয়েও কিন্তু মানুষ আসলে ঢাকার বাইরে যাচ্ছেন। সঞ্জিতা। লাবণী, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে ঈদ যাত্রায় দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদা লাবণী। যানজট, জনজটে একাকার দেশের সব মহাসড়ক। দূরপাল্লার বাস বন্ধ থাকায় 4 থেকে 5 গুণ বেশি ভাড়া দিয়ে যে যেভাবে পেরেছেন বাড়ি ফিরেছেন। স্বাভাবিক সময়ের তুলনায় একদিনের রেকর্ড সংখ্যক 40,000 যানবাহন পার হয়েছে শুধু বঙ্গবন্ধু সেতুতেই। মানুষ বলছে, সব চললেও বাস বন্ধ করে ভাড়া নৈরাজ্যকে বৈধতা দিয়েছে সরকার, দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। আরিফুল শাকিল জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্নের ঈদযাত্রা কতটা দুঃস্বপ্নে রূপ নিতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পেয়েছে লাখো ঘরমুখী মানুষ। একদিকে সংকট যানবাহনের, আরেকদিকে রাস্তায় তীব্র যানজট। আর ভাড়ার প্রশ্নে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে এবারে এই যাত্রায়। স্বাভাবিক সময় ঢাকা কুমিল্লা বাস ভাড়া 250 টাকা হলেও ঈদে তা বেড়ে দাঁড়ায় 400 কিংবা 500 টাকায়। কিন্তু এবারে ঈদে বাস বন্ধ থাকায় একই পথ পার হতে টাকা লাগছে 1000 থেকে 1500। 200 টাকা লাগে, আর এই জায়গাতে এখন মানে 2000 টাকা 5000 টাকা যাইব, 3000 4000 টাকা করে দিয়ে দে, তাহলে বাড়িতে এরা কি করবে? ভাড়া 1000 টাকা। এত ভোগান্তি আসলে উচিত না। এই রমজান মাসে আমি রমজান এখন রওনা দিব, এখন গাড়ি পাইতেছি না, আমি ভুগতেছি। লং রুটের গাড়ি ছাড়ে না, ঢাকা সিটিতে গাড়ি ছাড়ছে, লস ছাড়ে না, তো সরকার তো এই দুইটা ছাড়িয়ে দিতে পারতো। অথচ রাস্তায় বাস না চললেও যানবাহনের অভাব নেই। অগণিত ভাড়ায় চালিত মাইক্রো, সিএনজি, মোটরসাইকেল আর লোকাল বাসে এবার মানুষ গাদাগাদি করে বাড়ির পথ ধরেন। শুধু বঙ্গবন্ধু সেতু দিয়ে 24 ঘন্টায় ঈদ যাত্রায় 40,000 গাড়ি পার হয়েছে। এর আগে যে কোনো ঈদে এই সংখ্যা 33,000-এর বেশি হয়নি। অর্থাৎ বাস না চলায় যাত্রী কমেনি, বরং বেড়েছে অন্য গাড়ির দাপট, আর সাথে যুক্ত হয়েছে কয়েক গুণ ভাড়া। পুলিশের আটকে আবার টাকা দেওয়া না দিলে তাহলে যদি এই ধরনের বহুত ঝামেলা আছে স্যার। যে জায়গায় সিগন্যালও ভরতে হয় সব জায়গাগুলোতে টাকা দিতে হয়। কত করে দিতে হয় আপনাদের টাকা? এই 200 300 500 এভাবে যায়। যদি কুমিল্লা যায় আবার ব্যাক আসা লাগবে খালি। ঢাকা সিলেট মহাসড়কে তেমন যানজট না থাকলেও ঘরমুখী মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বিভিন্ন কলকারখানার কর্মীরা বাড়ি ফেরেন লোকাল বাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি দিয়ে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
দর্শক, আগেই যেমনটা জানিয়েছিলাম, চাঞ্চল্যকর মৃত্যু হত্যায় স্বামী বাবুল আক্তারকে আটক দেখিয়েছে চট্টগ্রাম পিবিআই। এই মুহূর্তে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জয়, বাবুল আক্তারকে গ্রেফতার নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন। আমি যেখানে আছি পিবিএর কার্যালয়ে, যে মেট্রো কার্যালয়ে, এই জায়গায় কিন্তু আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বলতে যে আপনি জানেন যে এর আগেও ঢাকাতে কয়েকবার কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যতটুকু পর্যন্ত আমরা জেনেছি। তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রামে নিয়ে আসার পরে কিন্তু আসলে তাকে বারবার কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে তাকে কিন্তু আসলে আটক দেখিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো যে তথ্য আমাদের হাতে এসেছে, আগামীকাল সকালের দিকে কিন্তু আসলে তাকে চট্টগ্রাম আদালতে কিন্তু নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু আসলে বিস্তারিত কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু আমরা পিবিআই সূত্রে যেমনটা জানিয়েছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে পিবিএর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আছে এখনো পর্যন্ত। যে তাদের যে তথ্য আমরা পেয়েছি, তারা বলছেন কিন্তু তাকে আটক দেখানো হয়েছে। আপনি যে জানেন যে কিন্তু 2016 সালে কিন্তু আসলে মৃত্যু বলতে যে বাবুল আক্তারের স্ত্রী, তাকে কিন্তু হত্যা করা হয়েছিল কিন্তু আসলে যে জিসির মোড় এলাকায়। তো এই সময়ে কিন্তু আসলে সে নিজে বাদী ছিল কিন্তু এই একটি মামলার কিন্তু বাদী ছিল। কিন্তু সে মামলা করার পরে এক পর্যায়ে কিন্তু আসলে মামলা চলাকালীন সময় এক পর্যায়ে শ্বশুর কিন্তু আসলে তিনি কিন্তু মামলা করেছেন। আর বাবুল আক্তারকে কিন্তু সন্দেহ করে কিন্তু বাবুল আক্তারের বিরুদ্ধে কিন্তু মামলা করেছিলেন। সেই মামলার সূত্র ধরেই কিন্তু আসলে পুলিশ বারবার কিন্তু তার থেকে কিন্তু জানার জন্য চেষ্টা করছিল, তার সম্পৃক্ততা আছে কিনা সেটাও কিন্তু আসলে যাচাই বাছাই করার জন্য চেষ্টা করছিল। তো সব মিলিয়ে বলা যায় যে আগামীকাল আমরা কিন্তু সকালের দিকে কিন্তু পুরোপুরি আমরা জানবো তাকে কি মামলায়, কোন মামলায়, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি আগামীকালও আরেকটি মামলা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে চাঞ্চল্যকর মৃত্যু হত্যায় স্বামী বাবুল আক্তারকে গ্রেফতার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চীনের কাছ থেকে 4 থেকে 5 কোটি টিকা কিনতে চায় সরকার। এ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে মেডিকেল সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর কাল আসছে উপহারের 5 লাখ ডোজ। এদিকে ঈদে যেভাবে মানুষ বাড়ি ফিরছে, তাতে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ যখন নিম্নমুখী, তখন ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল নতুন করে ভাবাচ্ছে। মানুষ স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করায় করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যতদিন করোনা থাকবে ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। জনসমাগম এবং মানুষের চলাচল যেভাবে বেড়েছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায়, তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আশঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। আর অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঈদের জামাত কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গায় আয়োজন করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ঈদ জামাত, সেটাকেও আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি, সেই বিষয়টাতেও আমরা লক্ষ্য রাখার জন্য আমরা আলেম ওলামারা রয়েছেন, তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এদিন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক জানান, বাণিজ্যিকভাবে চীন থেকে টিকা আসা শুরু হবে আগামী জুন-জুলাইয়ে। এছাড়া বুধবার আসছে উপহারের 5 লাখ ডোজ টিকা। আমরা চায়নার কাছে তো আমরা ডিমান্ডের কথা আমাদের আইডিয়াল দিয়েছি, এগ্রিমেন্টগুলো সই হচ্ছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা ডিসেম্বর বললেও তার আগে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর রাশনটাও কিছু ফিনিশড ভ্যাকসিন হয়তো ডিসেম্বরের অনেক আগে আমরা পেয়ে যাব। প্রোডাকশনটা হয়তো এত তাড়াতাড়ি হবে না। রাশিয়ার সঙ্গে চুক্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের ক্রয় সংক্রান্ত চুক্তিপত্র যাচাই বাছাই করে পাঠানো হয়েছে। মতামত দিলেই বাংলাদেশ টিকা সংগ্রহ ও যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা শুরু করবে।
হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র, ভারত সহ 4 দেশের জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্র নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে 4 দেশের একটি কৌশলগত জোট কোয়াড। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ চীন এই জোটে না থাকায় বিশ্লেষকরা একে চীন বিরোধী জোট বলেই মনে করেন। আর এই জোটে বাংলাদেশ অংশ নিলে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট খারাপ হবে বলে সোমবার এক ভার্চুয়াল সভায় সাফ জানিয়ে দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ওই জোট থেকে এখনো বাংলাদেশকে অ্যাপ্রোচই করা হয়নি। আগ বাড়িয়েই কথা বলেছেন লি জিমিং। তারা হয়তো এটা চায় না, তারা বক্তব্য বলবেন। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচও করে নাই। এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। বাংলাদেশ জোট নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা কি কাজ করব না করব সেটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উই উইল ডিসাইড। বন্ধুপ্রতিম 2 দেশের এমন পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, কোয়াড নিয়ে চীনের অবস্থান খুবই সংবেদনশীল, বাংলাদেশকে সেভাবেই এগোতে হবে। তিনি হয়তো আগাম সতর্ক বাণীটাই করেছেন যে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো অনুরোধ আসে তাহলে যেন বাংলাদেশ এই ধরনের কোনো সংস্থা যোগদান না করে, এবং এই বিষয়টাতে চীনের যে বাড়তি সংবেদনশীলতা আছে সে কথাটা তো তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন। সেটা শুধু কূটনৈতিক নয়, বাংলাদেশের জনগণের পর্যায়ে তিনি জানিয়ে দিলেন। ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর প্রতিদ্বন্দ্বিতায় না জড়িয়ে নিজেদের অর্থনৈতিক কূটনৈতিক স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলছেন বিশ্লেষকরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়া সম্পর্কে যাচ্ছে তাই কথা বলে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে সরকারের কিছু প্রভাবশালী মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন। ফখরুল বলেন, খালেদা জিয়াই আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে খোঁড়া যুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় বাধা সৃষ্টি করছে সরকার। মারফুর রহমানের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার ঘোষিত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, খোঁড়া যুক্তি দিয়ে সরকার খালেদা জিয়াকে আসলে সুস্থ হয়ে রাজনীতিতে ফেরার পথ বন্ধ করতে চায়। সাজাপ্রাপ্তরা এর আগেও 401 ধারাতেই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি। ওখানে কয়েকজন মন্ত্রীও ছিলেন এই সরকারেরই, যারা সাজা হওয়ার পরে তাদেরকে এই আপনার জামিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিন তারা বেরিয়ে এসছে, মন্ত্রিত্ব করছে নাকি। তো এই যে আপনার বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড, যে কিছু লোকের জন্য আপনার একরকম ব্যবস্থা আর ম্যাডামের জন্য আর একরকম ব্যবস্থা, এটা কারণটা কি? কারণ তো একটাই, যে উনি হচ্ছেন বর্তমানে এই ফ্যাসিস্ট যারা সরকার তাদের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ। খালেদা জিয়া সম্পর্কে সরকারের কয়েকজন মন্ত্রীর বিদ্রুপাত্মক মন্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে এই ধরনের উক্তি করলে তার যথাযোগ্য জবাব এদেশের জনগণ দেবে। বিস্মিত হতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ব্যক্তি যার কোনো অবদান নেই দেশের রাজনীতিতে, এই দেশের লিবারেশনের মুক্তিতে, উনি কথা বলার উদ্যত্ত প্রকাশ করেন। আমি আবার বলবো, এর আগেও বলেছি, দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে তার পায়ের নখের যোগ্য আপনারা কেউ নন। মির্জা ফখরুল বলেন, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে শুরু থেকেই সংযতভাবে কথা বলা হয়েছে। কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ডাক্তাররা উদ্বিগ্ন, তবে তার অবস্থা এখনো ক্রিটিক্যাল। অক্সিজেন স্যাচুরেশন নরমালে নেমে আসছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রকে সফলভাবে রূপ দেওয়ার জন্যই বেগম জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা করেছিল বিএনপি বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকায় এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রগুলোকে বেগবান করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা আসলে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য নয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নয়। রেল লাইনের উপর দিয়ে চলছে ট্রেন, আর সেই চলার শক্তি এলো উপরের বিদ্যুৎ থেকে। আর এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। জাপান থেকে আসা লাল সবুজ মেট্রো রেল জানিয়ে দিল ঢাকার গণপরিবহনে অচিরেই আসছে পরিবর্তনও। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন বিভিন্ন পরীক্ষা শেষে আগামী আগস্ট মাসে উড়াল পথে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। তবে কবে রাজধানীতে যাত্রী চলাচলের জন্য উপযোগী হবে মেট্রো রেল তা জানাতে পারছেন না কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। বহু প্রতীক্ষার অবসান, লাল সবুজ মেট্রো রেল চলছে রেল লাইন ধরে। জাপান থেকে আসা 6টি কোচ জোড়া লাগিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ একটি মেট্রো রেল চলাচলের সাক্ষী হলো বাংলাদেশ। রাজধানীর উত্তরার দেয়াবাড়ির মেট্রো ডিপোতে কয়েকশো গজের এই যাত্রাই হয়ে রইল ইতিহাস, যে কারণে উৎসব মুখর পরিবেশ পুরো ডিপো জুড়ে। 6টি বগির সমন্বয়ে এমন একটি মেট্রো রেল, প্রতিটি ট্রেনে যেতে পারবেন 2308 জন যাত্রী। রেলের ভেতরে এক একটি বগিতে দুই পাশেই বসার ব্যবস্থা, পাশাপাশি বসতে পারবেন 6 জন কিংবা 2 জন। তবে স্বল্প সময়ে বেশি যাত্রী পরিবহনের মেট্রোতে বেশিরভাগ যাত্রীর জন্য রয়েছে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা। অগাস্ট মাসে আপনি ভায়াডাকের উপরে ট্রেন চলাচল করছে, এটা আপনারা দেখতে পাবেন। দেশের প্রথম মেট্রো রেলের এই প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বৈদ্যুতিক রেলের যুগে প্রবেশের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। আমি অত্যন্ত আনন্দিত এই মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে একই সঙ্গে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগেও বাংলাদেশ প্রবেশ করলো। আনুষ্ঠানিকতা শেষে প্রথম মেট্রো রেলটি ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহন সচিব, মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। জানান, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষেই পরীক্ষামূলক চলাচল হবে মেট্রো রেলের। তবে কবে রাজধানীবাসী মেট্রোতে চলাচল করতে পারবেন সে ঘোষণা এখনই নয়। এই পারফরমেন্সটা শেষ হওয়ার পরেই আমাদের যে পরবর্তী ধাপ, সেই ধাপগুলো নিয়ে আপনাদের সামনে আমরা আসবো, আমরা মিডিয়াকে জানানো হবে। আমরা এর বেশি এখন আনসার্টেনটি বলাটা। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 63.26 ভাগ। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 84.79 ভাগ, আর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এগিয়েছে 59 ভাগে। শেষমেশ বহুল প্রত্যাশিত স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘোরা শুরু করলো ঢাকার মাটিতে। তবে তা পরীক্ষামূলকভাবে মেট্রো রেল ডিপোতে। কর্তৃপক্ষ বলছে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর ট্রায়াল রানের উপযোগী হবে স্বপ্নের মেট্রো রেল। তবে কবে নাগাদ ঢাকার মানুষ মেট্রো রেলে চড়তে পারবে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, দেয়াবাড়ি, উত্তরা, ঢাকা। নানামুখী বিক্ষোভ আর নিন্দার মুখে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকছে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বলেছেন, প্রয়োজনে চলমান উন্নয়ন প্রকল্পের নকশার পরিবর্তন করা হতে পারে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালতও। শাহ আলী জয়ের রিপোর্ট। রাজধানীর বুকে সোহরাওয়ার্দী উদ্যান দাঁড়িয়ে আছে কাল আর ইতিহাসের সাক্ষী হয়ে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, পরাজিত পাকিস্তানিদের আত্মসমর্পণ, এ সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই উদ্যানের নাম। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যানকে আরো আধুনিক এবং পর্যটন বান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। বাস্তবায়নের তৃতীয় ধাপে এসে এ নিয়ে তৈরি হয় বিতর্ক। হয়তো অনেকটা দেখার মধ্যে শেষ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের এই উদ্যান নিয়ে গাত্রদাহ অনেক পুরনো। জিয়া রহমান সাহেবকে প্রশ্ন করেছিল যে এখানে পাকিস্তান বাহিনী সারেন্ডার করেছে, বাঙালিদের গৌরব গাথা, এখানে শিশুপাত। জিয়াউর রহমান বলেছিল, এগুলো দালিলিক প্রমাণ, বলেছিল ইসলামের পরাজয়ের কোনো চিহ্ন রাখতে নাই, মুসলমানদের পরাজয়ের চিহ্ন রাখতে, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধকে
ইসলামের পরাজয় বা মুসলমানদের পরাজয় হিসেবে সে দেখেছে। মন্ত্রী জানান উদ্যানটির উন্নয়নে এখন পর্যন্ত 50টি গাছ কাটতে হয়েছে। আগামী বর্ষায় এখানে আরো 1000 বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। গাছ তো কাটাটা আমাদের উদ্দেশ্য না। গাছ 100টা গাছ কাটলে কি আমরা কেউ কি ব্যক্তিগতভাবে বা মন্ত্রণালয় কি কোনো লাভবান হবে তা না। আমরা কি করবো এটা না জানার কারণে হয়তো অনেক উদ্বিগ্ন। শুধু এক লাইনে শুনে যে গাছ কাটতেছে বা রেস্টুরেন্ট হবে, হোটেল হবে, এইটা তো একটু গ্যাপ আছে, সেটা আমরা আলোচনা করে ব্যবস্থা নেব। এই মুহূর্তে তো আর গাছ কাটা হবে না। আকমা মোজাম্মেল হক বলেন, শুধুমাত্র ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা হয়ে থাকলে তা হবে দুঃখজনক। শুধুমাত্র ওয়াকওয়ের জন্য কাটা হয়ে থাকে, যেটা হয়তো একটু এড়িয়ে গেলে হতো, এরকম যদি হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কেন তারা এত অসাবধান ছিল। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 20 মে পর্যন্ত যেন গাছ না কাটা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিদেশি বিশ্ববিদ্যালয়ের লাভজনক শাখা, ক্যাম্পাস বা স্টাডি সেন্টার স্থাপন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি APUB। সম্প্রতি দেশে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান মোনাস কলেজের শাখা স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে এই উদ্বেগের কথা জানায় সংগঠনটি। মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপন ও পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হবে না মর্মে আশ্বস্ত করা হয়। কিন্তু তা সত্ত্বেও গেল 25 ফেব্রুয়ারি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার অনুমোদন দেওয়া হয়, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-এর সাথে সাংঘর্ষিক। এবার সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। স্বাস্থ্যবিধি মানতে ঈদের পরও মার্কেট ও শপিং মলে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স দোকানগুলোয় স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কিনা সরেজমিনে দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় নিজেদের স্বার্থে এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। পরিদর্শনকালে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মাস্ক পরতে না দেখে তাদের সতর্ক করা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আতিক আরও বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার আগে মুচলেখা দিয়েছিল স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান পত্রিকা যারা মানুষের হাতে পৌঁছে দেন, তাদের মধ্য থেকে ছিন্নমূল মানুষদের মাঝে জাকাতের শাড়ি বিতরণ করল বসুন্ধরা গ্রুপ। সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের সামনে শাড়ি বিতরণ করেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরার কর্মকর্তারা। এ সময় কালের কণ্ঠের সম্পাদক বলেন, যারা রোদে পুড়ে রাস্তাঘাটে পথে প্রান্তরে মানুষের কাছে খবরের কাগজ পৌঁছে দেয় তারাই গণমাধ্যমের মূল শক্তি। তাদের অনেকেই ছিন্নমূল মানুষ, যাদের চাহিদা থাকা সত্ত্বেও হয়তো অনেক কিছু পূরণ হয় না। সেই চিন্তা থেকে প্রতি বছরই ছিন্নমূল এসব মানুষদের নানাভাবে সহায়তা করে আসছে বসুন্ধরা গ্রুপ। চট্টগ্রামের হাটহাজারীর বালুচড়া এলাকায় 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিনের নির্দেশনায় চট্টগ্রাম সেনানিবাসের 6 সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে। একটি পরিবারকে 1 মাসের সহায়তা দেওয়া হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বসছে আগামী 2রা জুন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন।
2রা জুন বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গেল বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল 10 জুন। শাহজালাল ইসলামী ব্যাংকের 20 বছর পূর্তি উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখা ও উপশাখায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করা হয় মঙ্গলবার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়। জসিম উদ্দিন একই সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের ঈদ উপহার দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে 2 শতাধিক মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা ও ত্রাণ বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবলীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের 20 বছর পূর্তি উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখা ও উপশাখায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করা হয় মঙ্গলবার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও রক্তাক্ত ফিলিস্তিন। আল আকসা মসজিদে সংঘর্ষের ঘটনার জেরে জেরুজালেমে রকেট হামলা চালিয়েছে হামাস। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এই হামলায় শিশু, নারী সহ 26 জন নিহত হয়েছে। এদিকে উভয় পক্ষের সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফুঁসছে পুরো মুসলিম বিশ্ব। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে হারের বৃত্তে থাকা আরামবাগের বিপক্ষে 3-1 গোলে হেরেছে মানিকের শিষ্যরা। ম্যাচের 15 মিনিটে ওমর জোবের গোলে 15 মিনিট এগিয়ে যায় শেখ জামাল। বিরতিতে যাওয়ার আগে আব্দুল কাদিরভ আরামবাগকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে 2 মিনিটের ব্যবধানে 2টি গোল করে আরামবাগ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নিক্সন আর রাকিবের গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপরীতে 2-0 ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। এর মধ্য দিয়ে টেবিলের 4-এ উঠে এলো চট্টগ্রাম আবাহনী আর 7-এ নেমে গেল শেখ রাসেল ক্রীড়া চক্র। নিউজ 24 রাত 10টার সংবাদ এখন এ পর্যন্তই। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।